আবার খানিকটা এগিয়ে আমরা একটা জায়গায় গিয়ে পড়লাম যেখান থেকে 3টে রাস্তা। আমরা দেখলাম একজন ভদ্রমহিলা পুকুরে বাসন মাজছেন। আমরা যখন তাকে জিজ্ঞাসা করতে চাইলাম যে কামদুনি নির্যাতিতার বাড়িটা কোন দিকে, ভদ্রমহিলা মাথার ঘোমটাটা নামিয়ে দিয়ে শুধু বললেন ডান দিকে। বুঝলাম সাধারণ মানুষ চান আমরা যাই। তখনও অভিযোগ উঠেছিল তথ্য প্রমাণ লোপাটের, তখনও সিআইডির উচ্চ পদে ছিলেন এই বিনীত গোয়েল, আর আজকে কলকাতা পুলিশের কমিশনার, আজকে অবশ্য উনি প্রাক্তন হয়েছেন। যাই হোক, এখনো কিন্তু বিনীত গোয়েলের বিরুদ্ধে এই অভিযোগ। আমরা মহামান্য সুপ্রিম কোর্ট অব্দি মামলা লড়তে গিয়েছি ভিকটিমের হয়ে, কিন্তু সেখানেও দেখেছি কি এক অজ্ঞাত কারণে বারবার রাজ্য প্রশাসন অভিযুক্তদের সঙ্গে হাত মিলিয়ে বারবার ছুটে গিয়েছে, হয় কলকাতা হাইকোর্টে নয় ছুটে কালকা জানি না। পরের দৃশ্য একেবারে চলে আসুন আধুনিক কালে, মাঝখানে বয়ে গিয়েছে অসংখ্য ঘটনা। আপনি মধ্যমগ্রাম বলুন, বারাসাত বলুন, মালদা বলুন, প্রতিটা ক্ষেত্রে, হাঁসখালি বলুন, প্রতিটা ক্ষেত্রে এদের উপর অত্যাচারের অভিযোগ উঠেছে, আর প্রতিটা ক্ষেত্রে অভিযুক্তদের আড়াল করা হয়েছে। আমি এখানে বলে যাচ্ছি, বারবার আমরা কথা তুলেছি, অভিযুক্তদের আড়াল করা হয়েছে। কাদের নির্দেশে, কাদের অঙ্গুলি হেলনে আমরা জানি না, কিন্তু আমরা কথা তুলেছি। আমি আজকে বলছি, কামদুনির সময় এইভাবে যদি সাধারণ মানুষ আমরা বাইরে বেরিয়ে আসতে পারতাম, তাহলে হয়তো এই ঘটনাটা ঘটতো না। আমি অন্তত এটা নিয়ে অন্তত 10টা জনসভা এবং জমায়েতে এলাম। আমি দেখেছি সাধারণ মানুষের এই ঘটনাকে কেন্দ্র করে কি আকুতি, কি আকুলি বিকুলি। মায়েরা এসেছেন, ঠাকুমারা এসেছেন, বাবা এসেছেন 3 বছরের বাচ্চাকে কাঁধে নিয়ে, এবং প্রতিটা ক্ষেত্রে তারা তাদের মেয়েদের পাহারা দিয়ে এনেছেন। যারা বলছেন শুধুমাত্র পিতৃতান্ত্রিকতার দোষ দিচ্ছেন, তাদের বলি যে মেয়েরা সারা রাত জেগেছেন, তাদের ভাইরাও কিন্তু এসেছিলেন পাহারা দিতে, তাদের বাবারা এসেছিলেন মেয়েদের সঙ্গে নিয়ে। অর্থাৎ সকলে মিলে এই গণজাগরণ। আমার মনে আছে কামদুনিতে যখন অপরাধীদের সাজা ঘোষণা হয়, সেদিন টিভিতে যখন খবরটা হচ্ছে আমার বাড়িতে যে মেয়েটি রান্না করে সে দৌড়ে বেরিয়ে এলো এবং ঘাটটা অদ্ভুত তেরিয়া করে সে টিভিতে খবরটা শুনছে। আমি বললাম, তুই কামদুনিতে কি হয়েছিল জানিস? ও অদ্ভুত একটা ভঙ্গি করে বলল, হ্যাঁ। আমি বললাম, কামদুনিতে অপরাধীদের সাজা হয়েছে, তুই খুশি? বলল, হ্যাঁ। এখানেও এই ঘটনাটাকে কেন্দ্র করেও মানুষ, একেবারে রান্নাঘরের মানুষ, তারাও বাইরে বেরিয়ে এসেছেন। তারাও বলছেন ভিক্ষা ভাণ্ড চাই না, সাজা চাই। তারাও বলছেন লক্ষ্মীর ভাণ্ডার চাই না, সাজা চাই। ডাক্তারবাবুরা কি পেয়েছেন, তারা খুশি না অখুশি আমি জানি না, কিন্তু আমি যখন ডাক্তারবাবুদের জমায়েতে দিয়েছিলাম স্বাস্থ্য ভবনে, এইরকম কালো কোট পরে এই কোর্ট থেকে বেরিয়ে গিয়েছিলাম, অনেকে আমাকে জিজ্ঞাসা করলেন, জয়ন্তবাবু আপনি এখানে কেন? আমি বললাম, আমার ঘরের ছেলে মেয়েরা যে এখানে, আজকে আমার ছেলে যদি ডাক্তার হতো তাহলে সেও এখানেই থাকতো, কাজে আমরা না এসে থাকতে পারি কি করে? আমি ডাক্তারবাবু আবার বলছি, ডাক্তারবাবুরা খুশি না অখুশি আমি জানি না, কিন্তু সাধারণ মানুষ অখুশি। কারণ বিনীত গোয়েলকে কিন্তু অপসারণ করানো হয়নি, বিনীত গোয়েলকে কিন্তু পদত্যাগ করানো হয়নি, বিনীত গোয়েলকে আরো উঁচু পদ দেওয়া হয়েছে। এইটাকে বলে অপসারণ। কেন কেন কি কারণ ছিল? আমি অন্তত 2টো উদাহরণ বলতে পারি। আপনারা সকলে জানেন যে বিকে সাহা প্রাক্তন কমিশনার, তাকেও তো সরে যেতে হয়েছিল, কারণ একজন অভিযুক্ত শুধু বলেছিল শাহাদা, তাকে সরে যেতে হয়নি। প্রসূন মুখোপাধ্যায় প্রাক্তন কমিশনার, তাকেও তো সরে যেতে হয়েছিল যখন রিজওয়ানুর রহমান সম্পর্কে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। তাহলে কেন একে আড়াল করা? কি প্রয়োজন? সিবিআই কতটা কি করবে জানা নেই, কিন্তু এটা তো ঠিক, সিবিআই একজন অফিসারকে অ্যারেস্ট করেছে, তার মানে কোথাও সিবিআই মেনে নিচ্ছে যে কোথাও একটা তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ ছিল। যদি তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ থাকে, তাহলে কি এ প্রশ্ন ওঠে না কার নির্দেশে তথ্য প্রমাণ লোপাট? কেন ওই সকালবেলা পুলিশের সমস্ত কর্মচারীরা তারা ছুটে গিয়েছিলেন ঘটনাস্থলে? ঘটনাস্থল কিনা জানি না, কারণ এখন তো শুনছি ঘটনাস্থলটাকেও নাকি সরিয়ে দেওয়া হয়েছে। কেন এই ধূর্তামি, কেন এই ধুরন্ধরগিরি? কি প্রয়োজন ছিল? কারা আছেন এর পেছনে? কাদের নির্দেশে, কাদের অঙ্গুলি হেলানে ওই প্লেস অফ অকারেন্সটাকে সরিয়ে দেওয়া হয়েছিল? এ প্রশ্ন কিন্তু উঠছে। সিবিআই যদি বের করতে না পারে, তাহলে আবার কিন্তু এই সেটিং তত্ত্ব উঠবে, তাহলে আবার কিন্তু প্রশ্ন উঠবে যে সিবিআই জেনে শুনেও কাউকে বা অনেককে আড়াল করতে চাইছে না। তো আমি বেশি সময় নেব না, কিন্তু একটা কথা আপনাদের বলি যে আপনারা সবাই জানেন
যে মৃতদেহ কথা বলে, মৃতদেহ দেখলে বোঝা যায় তার গায়ের ইনজুরি মার্কগুলো কিরকম। এই যে পোস্টমর্টেমটাকে সন্ধ্যেবেলা করতে বারণ করে, তার কারণ হচ্ছে লাইটে পোস্টমর্টেম করলে পোস্টমর্টেম ইনজুরিগুলোর কালার আলাদা হয়ে যায়। ধরা যাক এই যে হলুদ আলো, এই হলুদ আলোতে একরকম ইনজুরি মার্ক বোঝা যাবে, আর যদি আলোটা সাদা হয় তাহলে আর এক রকম। কেন সন্ধ্যেবেলায় পোস্টমর্টেম করার দরকার হলো? কি প্রয়োজন ছিল দ্রুততার সঙ্গে মৃতদেহ দাহ করবার? এই প্রশ্নগুলো উঠবে। আমি জানি না এই প্রশ্নের উত্তর পাবো কিনা, কিন্তু এটা ঠিক যে আমরা সাধারণ মানুষ খুশি না। যে কথা বলছিলাম, মৃতদেহ কথা বলে, ঠিক আছে, মৃতদেহ সরিয়ে দেওয়া হয়েছে, মৃতদেহ সম্পর্কে অনেক কিছু জানা গেল না। পরের টপিক, প্লেস অফ অকারেন্সও কথা বলে। প্লেস অফ অকারেন্স যদি সরিয়ে দেওয়া হয় তাহলে কি তদন্তের উন্মোচন হয় না? ধরা যাক এটা তো একটা ক্লোজ সার্ফেসে ঘটনাটা ঘটেছিল, ধরা যাক গড়ের মাঠে একটা মৃতদেহ পাওয়া গেল, সেখানে সিসিটিভি নেই, তাহলে কি অপরাধীরা ধরা পড়বে না? আর আমার একটা হাস্যকর লাগে জানেন, কাউকে ছোট না করে বলছি, কারা যে কলকাতা পুলিশকে স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করেছে এ আমার জানা নেই। কবে থেকে কলকাতা পুলিশ স্কটল্যান্ড ইয়ার্ড ছিল এটা আমি বলতে পারবো না, কিন্তু কেন বলা হয় এটা তারাই জানেন। তবে এখন আর স্কটল্যান্ড নয়, এখন উডল্যান্ড ইয়ার্ড বা অন্য কোনো ল্যান্ড ইয়ার্ডের সঙ্গে কলকাতা পুলিশের তুলনা বলে আসে না। কিন্তু প্রশ্ন হলো, তাহলে কি খুনিকে ধরা যায় না? উত্তর হলো যায়। উত্তর হলো যায়। যাদের সন্দেহভাজনদের ক্রমাগত জেরা করে পাওয়া যায় তারা অপরাধী। আমি জানি না যে অফিসারটিকে অ্যারেস্ট করা হয়েছে সিবিআই কি ওখানেই খামতি দেবে, কিন্তু যে ধরনের ইনজুরির কথা বলা হচ্ছে তাতে কিন্তু মনে হচ্ছে একাধিক ব্যক্তি জড়িত। তাহলে কি শুধু একজন, ওই সঞ্জয় রায়, নাকি সে বলির পাঠা? প্রশ্ন উঠবে তথ্য প্রমাণে, তাহলে কি শুধু অভিজিৎ মণ্ডল, নাকি তিনিও বলির পাঠা? শেষ করব আপনাদের কাছে দুটো প্রশ্ন ছুড়ে। শিক্ষার ব্যাপারে ভয়ঙ্কর দুর্নীতি, এরকম দুর্নীতি আমরা দেখিনি। অন্তত সবাই নিশ্চয়ই একমত হবে যে সর্বস্তরে দুর্নীতি ছিল শিক্ষাতে, কাজেই শিক্ষামন্ত্রী জেলে। খাদ্যের ক্ষেত্রে সর্বস্তরে দুর্নীতি, তারপর খাদ্যমন্ত্রী জেলে। স্বাস্থ্য দুর্নীতি দুর্নীতি দুর্নীতি, উত্তর আপনারা দেবেন আমি জানি না। পুলিশের ক্ষেত্রে, আমি সকলকে ছোট করছি না, পুলিশের ক্ষেত্রে সর্বস্তরে দুর্নীতি, তাহলে আপনারা উত্তর দেবেন। নমস্কার।